নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনাদের গল্প হলেও সত্যি চ্যানেলে স্বাগতম। বন্ধুরা, আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এইরকমই আরও সত্যি ভূতের গল্প শোনার জন্যে। তবে চলুন আর বেশি দেরি না করে শুরু করা যাক আজকের গল্প, কলেজ স্ট্রিটের ভুতুড়ে গলি। এই ঘটনাটি পাঠিয়েছেন আমাদের চ্যানেলেরই একজন নিয়মিত শ্রোতা। তার সাথে ঘটে যাওয়া এই ভৌতিক ঘটনাটা আজ আমি তারই ভাষায় তারই মতন করে আপনাদের সামনে তুলে ধরছি। আমার নাম দেবাশিস হালদার। আমি মেদিনীপুরের বাসিন্দা। যেই ঘটনাটা আজ আমি শোনাতে যাচ্ছি সেটা অনেক বছর আগের ঘটনা। তখন আমার বয়স 23 কি 24 হবে। সবে পড়াশোনা শেষ করে চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। তাই বইপত্র কেনার জন্যে আমাকে প্রায়ই কলকাতার কলেজ স্ট্রিটে যেতে হতো। তাই সেইবারও কিছু বইপত্র কিনবো বলে কলেজ স্ট্রিটে গেছিলাম। এত দোকানের ভিড়ে সব বইপত্র দেখে শুনে কিনতে বেশ অনেকটাই সময় লেগে যায়। তাই আমি সকাল সকালই বাড়ি থেকে রওনা দিয়ে দিই, যাতে হাতে কিছুটা বাড়তি সময় পাওয়া যায়। সেই দিনও অন্যথা হলো না। বিভিন্ন দোকান ঘুরে ঘুরে বই খাতা কিনে টাকা মিটিয়ে যখন হাত ঘড়ির দিকে তাকালাম তখন সবে বিকেল 4টে মতন বাজে। অনেকটাই তাড়াতাড়ি হয়ে গেছে আজকে। তাই ভাবলাম তাড়াতাড়ি যখন কাজ মিটে গেছে তবে না হয় আশপাশটা একটু ঘুরে আসা যাক। রোজ রোজ কলকাতা ঘোরার সুযোগ থোড়ি পাওয়া যায়। তখনই হঠাৎ আমার মনে পড়ে গেল আমার এক ছোটবেলার বন্ধুর কথা। অবিনাশ তো কলকাতাতেই আছে না? কলেজ স্ট্রিটের আশেপাশেই তো থাকে শুনেছিলাম। তাহলে ওর বাড়ি থেকেই তো ঘুরে আসলে হয়। কত বছর হয়ে গেল দেখা হয় না ওর সাথে। অবিনাশ আর আমি স্কুলে একই সঙ্গে পড়তাম, কলেজটাও একই সাথেই করেছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত ওর বাবার হার্ট অ্যাটাকে মারা যাওয়ায় বাধ্য হয়ে ওকে পড়াশোনাটা ছেড়ে দিতে হয়। ও বাবার দোকানটা সামলাতে শুরু করলো। তারপর হঠাৎ একদিন খবর পেলাম ও নাকি দোকানপাট সব বিক্রি করে কলকাতায় চলে আসে। সেখানে নাকি কোথায় একটা কাজবাজ করে। তারপর থেকেই অনেক বছর কেটে গেছে, ওর সাথে আর দেখা হয়নি। কিন্তু দিন 15 আগে আমার বাড়িতে অবিনাশের একটা চিঠি এসেছিল। সেখানে অবিনাশ নিজের বর্তমান ঠিকানা লিখে আমাকে ওর সাথে দেখা করতে বলেছিল। বাড়ির নাম্বারটা যদিও ভুলে গেছি, কিন্তু গলির নামটা আমার মনে আছে। ভাবলাম ওই গলিতে গিয়ে একবার জিজ্ঞাসাবাদ করলেই কেউ না কেউ ঠিকই খোঁজ দিয়ে দেবে। আর ছাগলটা ফোন নাম্বারটাও দেয়নি যে ফোন করে ওকে অ্যাড্রেসটা জিজ্ঞেস করব। যাই হোক, একটু খোঁজাখুঁজির পর একটা গলির রাস্তায় ঢুকে একজনকে জিজ্ঞাসা করে জানলাম সামনে আরেকটু গেলেই অবিনাশ যেখানে থাকে সেই গলিতে পৌঁছে যাব। তখন বিকেল গড়িয়ে সন্ধে নেমেছে। রাস্তার ধারে স্ট্রিট লাইটগুলো একে একে জ্বলতে শুরু করেছে। আমি লোকটার কথা মতো আরেকটু এগোতেই আশ্চর্য হয়ে গেলাম, এই জায়গাটা এত ফাঁকা ফাঁকা কেন? লোকজন, দোকানপাট কিছুই তো চোখে পড়ছে না। ভেবেছিলাম সামনে কাউকে পেলে অ্যাড্রেসটা আরেকবার জিজ্ঞাসা করব, কিন্তু এবার কি করি? তার মধ্যে এত অলিগলি, কোনটা যে ঠিক রাস্তা তাই তো বুঝতে পারছি না। সবগুলি যেন আমার একই রকম লাগছে। একবার ভাবলাম ভুল পথে ঢুকিনি তো, কিন্তু লোকটা আমাকে যেরম বললো আমি তো সেরমই এলাম। কোনো উপায় না দেখে আমি সামনের দিকে আবার এগোতে লাগলাম। আরও খানিকটা এগোনোর পর দেখলাম গলিটা যেন আরও নির্জন হয়ে যাচ্ছে। রাস্তার লাইটগুলো মিটমিট করে জ্বলছে। কোনো মানুষ, জন্তু কিছুরই তো আওয়াজ পাচ্ছি না। এদিকে সঙ্গে বই কেনার জন্য কিছু টাকা পয়সা এনেছিলাম, সেগুলো ব্যাগেই আছে। ছিনতাইকারীদের পাল্লায় পড়লে তার রক্ষে থাকবে না। কলকাতার ভিতরে এমনও জায়গা আছে বিশ্বাসই হচ্ছিল আমার।
গলির দুপাশের বাড়িগুলো কিরম যেন মান্ধাতা আমলের তৈরি, কোনো রকমে যেন ভর দিয়ে দাঁড়িয়ে আছে। কোনো বাড়িতে আলো অবধি জ্বলছে না, এমনকি টু শব্দটুকুও কোথাও নেই। রাস্তার পাশে পরপর সার দিয়ে পোড়ো বাড়ির মতন খা খা করছে খালি। আরও কিছুটা এগোনোর পর একটা ভ্যাপসা চাপা ধরনের গন্ধ নাকে এলো, ঠিক যেন বহুদিন আলো বাতাস ঢোকেনি, মানুষজনের যাতায়াত নেই। অমনি ঘরে ঢুকলে যেরকম গন্ধ হয়, ঠিক সেই রকমের গন্ধ পাচ্ছিলাম। লোকটা যে কোথায় পাঠিয়ে ফাঁসিয়ে দিল আমাকে কিছুই বুঝতে পারছি না। সামনের রাস্তাটাও খানিক দূর গিয়ে দেখলাম বন্ধ। তার মানে যেই রাস্তায় ঢুকেছি গলিটার এই একটা মাত্রই বেরোবো রাস্তা। আশ্চর্য তো, লোকটা কি তাহলে আমাকে মিছিমিছি ভুল পথ দেখালো? এত রাগ হচ্ছিল না আমার, কি যে বলি। আবার সেখান থেকে ফিরলাম, কিন্তু ফেরার পথে এবার যেন গলিটা আরো অন্ধকার লাগছে। স্ট্রিট লাইটের আলোগুলো যেন আরো কমে গেছে, কয়েকটা তো বন্ধই হয়ে গেছে। খুবই দমবন্ধকর একটা পরিবেশ। মনে হচ্ছিল এখান থেকে বেরোতে পারলে যেন বাঁচি। এখন সারা কলকাতা রাস্তায় হয়তো গাড়ি ঘোড়া লোকজনে গমগম করছে, আর এই গলিতে নির্জন নিস্তব্ধ হয়ে পড়ে আছে। আমি যেন বহুকাল পুরনো কোনো এক প্রাচীন শহরে চলে এসেছি, যেখানে আর কেউ থাকে না। মানুষের পাও যে কত বছর এখানে পড়েনি তা কেউ জানে না। আমার জুতোর শব্দ অন্ধকার বাড়িগুলোর দেওয়ালে প্রতিধ্বনিত হচ্ছিল। সে আওয়াজ এতটাই অদ্ভুত যে বুকের ভিতরটা ডিপ ডিপ করে ওঠে। আমার চোখের সামনে দেখলাম আরও কয়েকটা স্ট্রিট লাইট খানিক দপদপ করে নিভে গেল, আর তার সঙ্গেই সেই ভ্যাপসা দুর্গন্ধটা আরও ছড়িয়ে পড়তে লাগলো। না, আর না, এই গলি থেকে আমাকে যে করে হোক বেরোতে হবে। অবিনাশের বাড়ি নয় পরে কোনো দিন আসা যাবে, কিন্তু আর পারা যাচ্ছে না। যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বেরোতেই হবে আমাকে। কিন্তু কিন্তু এ কি, খানিক দূর গিয়ে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে পড়লাম। এদিকের গলিটাও তো বন্ধ, কিন্তু তা কি করে সম্ভব? আমি তো এই পথ ধরেই আসলাম, তাহলে কি আবার ভুল পথে ঢুকলাম? কিন্তু আসার সময় তো আশেপাশে আর কোনো গলি চোখে পড়েনি। গলির দুটো মুখে কি করে বন্ধ হতে পারে? না 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 না, নিশ্চয়ই নিশ্চয়ই আর কোনো পথ আছে। আমি ভুল জায়গায় ঢুকে পড়েছি। যাই হোক, এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই, বেরোনোর রাস্তা খুঁজে বের করতে হবে। আমি আবার পিছন ফিরে এগোতে লাগলাম। গলিটা যেন ক্রমশ বেড়েই চলেছে, বেরোনোর কোনো রাস্তাই আর দেখতে পারছি না। রাস্তায় লোক না থাক, একটা বাড়িতে যদি আলো দেখতে পেতাম তাহলে তাদেরকেই রাস্তা জিজ্ঞাসা করা যেত। দৌড়ে আরও কিছুটা এগোনোর পর এবারও যখন দেখলাম সামনে গলির মুখটা বন্ধ, তখন তখন সত্যি বুকের ভিতরটা না কিরম করে উঠল। ভ্যাপসা গন্ধে ভরা অন্ধকার গলি, চারিদিক থেকে সে যেন আমাকে খাঁচার মতন বন্দি করে ফেলবার ষড়যন্ত্র করেছে। আমি কি যে করব কিছুই বুঝতে পারছি না। মাথা কাজ করছিল না, মনে হচ্ছিল এই অন্ধকার গলি যেন আমাকে গ্রাস করে নিচ্ছে। আর কোনোদিনও যেন এই গোলকধাঁধা থেকে আমি বেরোতে পারবো না। এতটা পথ হেঁটে শরীরও ক্লান্ত হয়ে পড়েছে, আর হাঁটারও শক্তি নেই। বুঝি এইবারই মাথা ঘুরিয়ে অজ্ঞান হয়ে যাব। তখনই দূরে আবছা আলোয় কাউকে একটা দেখা যাচ্ছে না? হ্যাঁ, ওই তো একটা লোক দাঁড়িয়ে আছে না?
হ্যাঁ ঠিক দেখছি, একটা লোক দাঁড়িয়ে আছে তো। আমি দৌড়ে তার কাছে গিয়ে পৌঁছাতেই এতক্ষণের ভয় ভাবনা সব নিমিষে দূর হয়ে গেল। আরে এই তো আমাদের অবিনাশ। ভাই, তুই কোথায় ছিলি? কি অদ্ভুত গলিতে থাকিস রে তুই। উফ, আরেকটু হলে আমি পাগল হয়ে যেতাম। অবিনাশ আমার কথা শুনে একটু হেসে বলল, এসেছিস তাহলে? এসেছি আর কই ভাই, তোর দেখা না পেলে আজ হয়তো তোর বাড়ি খুঁজে বের করতে পারতাম না আমি। অবিনাশ এই কথার কোনো উত্তর না দিয়ে বলল, আমায় তাহলে তোর মনে আছে ভাই? এ কি, মনে থাকবে না কেন? কি সব বকছিস? না রে ভাই, সবাই মনে রাখে না। যাক, তোর যে আমায় মনে আছে এইটা শুনে ভালো লাগলো। অবিনাশ, তুই যে কি বলছিস আমার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না। আর সব কথা কি তুই রাস্তায় দাঁড়িয়ে সারবি নাকি? তোর বাড়িতে নিয়ে যাবি না? এমনি তোর বাড়ি খুঁজতে গিয়ে অবস্থা খারাপ হয়ে গেছে আমার। অবিনাশ কিরম যেন নিরুৎসাহ হয়ে বলল, আমার বাড়ি? ঠিক আছে, চল। আচ্ছা, তুই আমার চিঠিটা পাসনি? আমি বললাম, তোর চিঠি? হ্যাঁ, ওই তো দিন 15 আগে পেয়েছিলাম তো। তুই দেখা করতে বলেছিলি, তাই জন্যই তো এলাম আমি। ও, তাই বল। আর তোর কি খবর? চেহারার একই দশা বানিয়েছিস, গায়ে মাংস বলে তো কিছুই নেই। গ্রাম থেকে সেই যে এলি, তারপর তো আর দেখাই পেলাম না তোর। তা এখন কাজবাজ কি করছিস? আর বলিস না রে, বাবা মারা যাওয়ার পর ভেবেছিলাম দোকানটা চালাবো, কিন্তু পারলাম না রে। শেষমেশ অনেক টাকা লস হয়ে গেল। ধার দেনা হয়ে যাওয়ায় আমি দোকানপাট বিক্রি করে মাকে নিয়ে চলে আসি কলকাতাতে। এখানে একটা কলকারখানায় কাজ করতাম। কষ্টসিষ্ট করে কেটে যাচ্ছিল দিনগুলো, কিন্তু একদিন মাও আমাকে ছেড়ে চলে গেল। পুরো একা হয়ে পড়েছিলাম বুঝলি। একা একাই থাকতাম এখানে। দেনা পাওনার ভয়ে বাড়িতেও ফিরতে পারতাম না। ভেবেছিলাম অন্তত তোরা বন্ধুরা হয়তো একটু খোঁজ নিবি, কিন্তু তোরাও আর আমার খোঁজ রাখিসনি। তাও আমি তোদের চিঠি লিখে দেখা করতে আসার কথা বলেছিলাম, কিন্তু তাও আসলি না তোরা। তারপর একদিন ফ্যাক্টরিতে কাজ করছিলাম, তখনই হঠাৎ আগুন লাগলো। অনেক লোক মারা পড়লো। আমি ওই আগুনে পুড়েই প্রাণ হারালাম। কোম্পানি থেকে সবার বাড়িতে চিঠি পাঠানো হয়েছিল। আমারও বাড়িতে আমার মৃত্যুর খবরের চিঠিটা গেছিল হয়তো, কিন্তু সেটাও তোরা দেখিসনি। সত্যি, পয়সা না থাকলে মানুষের কোনো দামই থাকে না। এই বলে অবিনাশ চুপ করল। আমি সব কথা শোনার পর আমার সব কিছু যেন কিরম গুলিয়ে যেতে লাগলো। আমি বললাম, কি বকছিস এসব তুই? মাথা পাতা ঠিক আছে তো তোর? তুই মারা গেছিস মানে? কি কি বলছিসটা কি তুই? আর আর এরপর যা দেখলাম, তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। অবিনাশের গা থেকে আস্তে আস্তে চামড়া খসে পড়তে লাগলো। তার চেহারা বদলে গিয়ে একটা বীভৎস রূপে পরিণত হয়ে গেল। গা থেকে মাংস গলে গলে পড়ছে। আমি এইদিকে চিৎকার করে ওখানেই জ্ঞান হারিয়ে ফেললাম।
যখন জ্ঞান ফিরল তখন দেখি একজন আমায় বলছে, ओ बाबू उठिए, स्टेशन आ गया है। ओ बाबू, बाबू उतरिए बाबू, स्टेशन आ गया है बाबू। স্টেশন? অবাক হয়ে দেখি আমি একটা রিকশায় বসে আছি। রিকশা থেকে নেমে ভাড়া মিটিয়ে দিলাম, কিন্তু আমি রিকশাতে এলাম কি করে? কিছুই মনে করতে পারছিলাম না। বাড়ি ফিরে অবিনাশের বাড়িতে গিয়ে দেখি সত্যি সেই চিঠিটা পড়ে আছে দরজার সামনে। অবিনাশ 1 সপ্তাহ আগে ফ্যাক্টরিতে আগুন লাগার কারণে মারা গেছে। আজ আমাদের গল্প এখানেই শেষ। আপনাদের যদি এই গল্পটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের ভালো লাগার কথাটা জানাবেন। আজ তবে এইটুকুই। দেখা হচ্ছে পরের সপ্তাহে নতুন এক ভূতের গল্পের সাথে।